আসসালামু আলাইকুম। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার তা হচ্ছে প্যাটার্ন কি, এটা আমাদের জানতে হবে প্রথমেই। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্যাটার্ন কাকে বলে। আমি একটু পড়ে দিচ্ছি। নির্দিষ্ট পন্থায় কোনো সংখ্যা, নকশা অথবা কোনো গাণিতিক বিষয় সাজানো বা বিন্যস্ত করাই হলো প্যাটার্ন। আমি আবারও বলি, নির্দিষ্ট পন্থায় কোনো সংখ্যা, নকশা অথবা যে কোনো গাণিতিক বিষয়ে সাজানো বা বিন্যস্ত করাই হলো প্যাটার্ন। আর আমরা যদি সহজ কথায় উত্তর দিতে চাই তাহলে আমরা সহজে বলে দিব যে প্যাটার্ন অর্থ হইল নিয়ম, নিয়ম, ধরন, রকম, এগুলোও বলতে পারি আমরা। তবে আমাদের জানতে হবে যে আসলে প্যাটার্নের যে ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, যে নির্দিষ্ট পন্থায় কোনো নকশা অথবা যে কোনো গাণিতিক বিষয় সাজানো বা বিন্যস্ত করাই হলো প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই অধ্যায়টাকে ভালোভাবে করতে চাই তাহলে আমাদের চারটা বিষয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। এক নম্বর হলো যে আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি। এটার সাথে আরো আছে মৌলিক সংখ্যা, মৌলিক ও যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এগুলো কি, এগুলো আমাদেরকে জানতে হবে। 2 নম্বর জানতে হবে যে ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক বর্গ সংখ্যা কি সেটা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে চলকের সাহায্যে, চলকের সাহায্যে বীজগণিতীয় রাশি নির্ণয় করা, বীজগণিতীয় রাশি নির্ণয় করা। এবং 4 নম্বর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে প্যাটার্নের সমষ্টি, প্যাটার্নের সমষ্টি নির্ণয় করা। এখানে প্যাটার্ন বলতে প্যাটার্নের পদগুলোর সমষ্টি নির্ণয় করা বোঝায়, নির্ণয় করা। আমরা যদি এই চারটা বিষয় সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে তাহলে আমরা সহজেই এই অধ্যায়টা শেষ করতে পারবো। তো আমাদের এখানে সর্বপ্রথম যে জিনিসটা লেখা আছে স্বাভাবিক সংখ্যা। আসলে স্বাভাবিক বলতে কি? স্বাভাবিক বলতে সহজ সরল সংখ্যা। আর 1 থেকে শুরু করে এটা ক্রমান্বয়ে যত পর্যন্ত যায় স্বাভাবিক, সেগুলি আসলে অর্থাৎ সমস্ত ধনাত্মক সংখ্যাগুলোকেই সাধারণত স্বাভাবিক সংখ্যা বলে। আমি আবারও বলি, সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা সাধারণত 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে ইচ্ছা করলে আমরা যত ইচ্ছা যেতে পারবো। এগুলো হলো সাধারণ স্বাভাবিক সংখ্যা, যেগুলোকে ধনাত্মক সংখ্যা বলে। আর সাধারণত ধনাত্মক সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই মৌলিক ও যৌগিক সংখ্যা নিহিত আছে। এখন মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কি এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে জানতে হবে যে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভাষ্যমতে বা আমরা যতটুকু জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার নাম হলো 2।
অর্থাৎ মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আমি আবার বলি, যে সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একটা তাহলে কি? একটা মৌলিকও না, যৌগিকও না। মৌলিকও না, যৌগিকও না। কারণ একটা হলো একটা প্রাকৃতিক ও সার্থক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা হতে গেলে তোমাদের একটা জিনিস খেয়াল করো, যে মৌলিক সংখ্যা হতে গেলে দুইটা ফ্যাক্টর দরকার আছে আমাদের। কয়টা ফ্যাক্টর? ফ্যাক্টর বলতে এখানে দুইটা গুণনীয়কের প্রয়োজন। গুণনীয়ক। কয়টা গুণনীয়ক লাগবে? মৌলিক সংখ্যা হতে গেলে আমাদের দুইটা গুণনীয়ক লাগবে। তাহলে আমি যদি বলি 1 গুণ 2, তাহলে এখানে কয়টা আছে? একটা, দুইটা গুণনীয়ক। সুতরাং এটা একটা কি? মৌলিক সংখ্যা। এবার আসো, আমরা যদি 3 দিকে খেয়াল করি, 3, তাহলে 3টা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমি যদি বলি 3 গুণ 1, এটারও কয়টা ফ্যাক্টর আছে? দুইটা, অর্থাৎ গুণনীয়ক দুইটা। মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই তোমাদের দুইটা গুণনীয়ক থাকতে হবে। এর বেশিও থাকতে পারবে না, কমও থাকতে পারবে না। এখন আমি যদি চিন্তা করি 4-এর কথা, যেমন 4 একে 4, আবার 2 দুগুণে 4। তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের গুণনীয়ক 1-এর অধিক, 2-এর অধিক আছে, অর্থাৎ 1টা, 2টা, 3টা। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই তোমাকে দুইটা গুণনীয়ক হতেই হবে, আর এর কমও হবে না, বেশিও হবে না। তাহলে যেগুলোর কমপক্ষে দুইটা ফ্যাক্টর বা গুণনীয়ক থাকবে সেগুলো কি কমপক্ষে না, দুইটা থাকতেই হবে, সেটা হলো মৌলিক সংখ্যা। আর যেগুলো 2-এর অধিক গুণনীয়ক থাকবে সেগুলো হলো যৌগিক সংখ্যা। এবার আসো, আমরা যদি 1-এর কথা চিন্তা করি যে 1 মৌলিক কি যৌগিক? না, একের গুণ আমরা কিছু দিতে পারি না, 1-এর সাথে 1ই দিতে হয়। সুতরাং এটা একটাই, কিন্তু এটা একটা মাত্র ফ্যাক্টর আছে, সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। এটাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যাও বলবো না, যৌগিক সংখ্যাও বলবো না। এটা হলো প্রাকৃতিক সংখ্যা। এটাকে কি? প্রাকৃতিক ও সার্থক সংখ্যা। যেহেতু 1-এর দুইটা গুণনীয়ক নাই, অনলি 1, একটাই আছে, সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। এমনকি যেহেতু 2-এর অধিকও নাই, সুতরাং এটা যৌগিকও নয়। এটা একটা এলন নাম্বার, যেটাকে বলা হয় একক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা সার্থক সংখ্যা, যেটাকে আমরা এইভাবেই বলতে পারি। যা হোক, তাহলে আমরা জানতে পারি যে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক বা ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2-এর দুইটা ফ্যাক্টরই আছে, 3-এরও দুইটা ফ্যাক্টর আছে, কিন্তু 4-এর আমরা দেখতেছি যে 4-এর কি আছে? 2টার অধিক গুণনীয়ক আছে, সুতরাং এটা কিন্তু মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। তাহলে 2 হইল মৌলিক, 3 হইল মৌলিক, 4 হলো যৌগিক, 5ও কিন্তু মৌলিক। তোমরা দেখো মৌলিক, কারণ এখানে 5-এরও দুইটা ফ্যাক্টর আছে। 6-এর কিন্তু আবার দেখো, আমরা যদি আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি বারবার চেষ্টা করতেছি, যেমন 6 একে 6, 6 একে 6, আবার 3 দুগুণে 6। এখানে 1টা, 2টা, 3টা, আমরা কয়টা ফ্যাক্টর পেয়ে গেলাম? 3টা। সুতরাং এখানে 2-এর অধিক ফ্যাক্টর পেয়ে গেলাম, সুতরাং এটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটাও যৌগিক সংখ্যা। তাহলে আশা করি 1 ব্যতীত যেগুলো মৌলিক সংখ্যা তা আমরা স্বাভাবিক জানতে পারছি যে 2টা ফ্যাক্টর নিয়ে মৌলিক সংখ্যা হয়, আর বাকি সবগুলোই হলো যৌগিক সংখ্যা। তাহলে আমরা যদি বলি যৌগিক সংখ্যা কোনগুলো? 4, 6, 8, 9, তারপর 10, এগুলো হলো যৌগিক সংখ্যা। আর মৌলিক এগুলো হলো যৌগিক। একটু খেয়াল করো, এভাবে কিন্তু আমরা বের করতে পারবো যৌগিক আর মৌলিক হলো কোনগুলো? যেগুলো এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলে? যৌগিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, এগুলো হইল কি? মৌলিক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে তোমরা বুঝতে পারছো যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কিভাবে বের করতে হয়, এবং এক কি মৌলিক না যৌগিক। আশা করি এই উত্তরটা তোমরা আমার এই প্রশ্ন এখানে উত্তর পেয়ে গেছো। এবার আসো, আমাদেরকে জানতে হবে যে ম্যাজিক বর্গ কিভাবে
ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে হবে। তো ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, যে এই সূত্রটা কি, ম্যাজিক বর্গের সূত্র। ম্যাজিক বর্গের সূত্র, এখানে ম্যাজিক বর্গের সূত্র, এখানে ম্যাজিক বর্গের সূত্র, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে সবসময়, যে ক ইন্টু ক স্কয়ার যোগ 1/2। এখন এটা হলো ম্যাজিক বর্গের সূত্র, এটা হলো কি ম্যাজিক বর্গের সূত্র। এখন আমি যদি বলি 3 ক্রমের ম্যাজিক বর্গ কত হবে, 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ কত? তাহলে এখানে আমরা যদি এখানে দেই, তাহলে আমরা এখানে ক বলতে ওই 3ই হবে। ক বলতে এখানে 3কেই বুঝাইছে, এখানে 3কেই আমরা ক এর মান ধরে নিব। তাহলে ক বলতে এখানে আমি যদি 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করি, তাহলে কত হয়? তাহলে ক এর মান 3, আবার এই ক এর মান 3, উপরে আছে স্কয়ার যোগ 1/2। তাহলে এখানে আসতেছে কত? 3 আর হলো 3 3 9 যোগ 1/2। তাহলে 3 9 এর একে 10 গুণ 10/2, তাহলে 3 10 কত? 30/2, তাহলে 15। তাহলে এখানে দেখো আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ হলো 15। এখন আমি পাশেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কিভাবে তৈরি করবো। আমরা দেখো একদম সহজ নিয়মে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 3 ক্রমের ম্যাজিক বর্গটা তুমি কিভাবে আঁকবে। এভাবে আমরা একটা ঘর করব বর্গাকৃতির, আমি 3টা ঘর করে নিব, একটা, দুইটা, একটা, দুইটা, এইভাবে আমরা একটা ঘর করে নিব। 3 ক্রমের ম্যাজিক বর্গ যোগফল হলো কত হবে? 15। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, 3 ক্রমের ম্যাজিক বর্গ কত? 15। আমরা এইভাবে লিখে দিব যে 2, দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ দাও, 2 4 6 8, আমরা এইভাবে 4 কোণায় 2 4 6 8 লিখে দিব। এবার লিখে দেওয়ার পরে আমরা কি করব? 3 ক্রমের ম্যাজিক বর্গটার যোগফল মিলাবো, 15 হবে। এটা মনে রাখতে হবে যে 15 হবে। এবার আসো, এবার আমরা যোগ করি, এখানে পাশাপাশি যোগ করি, 4 4 আর 2 কত? 6। তাহলে 15 হতে গেলে আমার আরো কত দরকার? 4 আর 2 6, আর থাকবে কত? 9। এবার আসো 6 এবং 2 এবং 6 যোগ করলে হয় 8, আমার দরকার আরো 7, তাহলে 15। এবার আসো 4 এবং 8 যোগ করলে হয় 12, আর 15 হতে গেলে আরো দরকার 3, 15। এবার আসো 7 এ 3 10, 7 এ 3 10, তাহলে আমার দরকার আর কত? 5। এবার আসো 9 আর 5 14, 14 আর 1 15। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাজিক বর্গের প্রমাণটা হলো তুমি কোনাকুনি এটাকে যোগ করে দেখো, প্রত্যেকটা কোনা যোগ করলেই তোমরা পেয়ে যাবে যে আসলে কত আসে। দেখো আমরা কোনা যোগ করি, 2 যোগ 5 যোগ 8, তাহলে 2 আর 5 7, 7 আর 8 কত? 15। আমরা যদি উপর নিচে যোগ করি, তাহলে দেখো 9 যোগ 5 যোগ 1, তাহলে আসে কত? 15। আমরা যদি পাশাপাশি যোগ করি, যেমন 6 যোগ 6 যোগ 1 যোগ 8, তাহলে কত হয়? 15। তাহলে ম্যাজিক বর্গের প্রমাণটা সাধারণত এইভাবেই হয়ে থাকে। আমি আবারও বলতেছি, 2 মানে কোনাকুনি, পাশাপাশি এবং উপর নিচ যোগফল করলে যোগফল সবসময় কি আসবে? সমান আসবে। যখন সমান আসবে তখন বুঝতে হবে যে এটা ম্যাজিক বর্গ হয়ে গেছে। এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গ। এবার আসো তোমাদেরকে দেখাবো 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে বের করতে হয়। 4 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কি করব? ওই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। তাহলে এখানে আমি যদি ক এর মান 4 দিই, যেহেতু 4 ক্রমের, 4 গুণ 4 স্কয়ার যোগ 1/2, তাহলে আসতেছে কত? 4 আর 4 4 16 যোগ কত? 1/2, তাহলে আসতেছে 4 গুণ 17।
বাই 2, আবার আসতেছে 4 17 68 বাই 2, তাহলে 68কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই 34 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার 4 ক্রমের ম্যাজিক বর্গটাকে আমি কিভাবে তৈরি করব দেখো। যে আমার প্রথমে এখানে তোমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে আমি সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব যে এভাবে আমি একটা ঘর করব, 4 ক্রম 4টা করে ঘর করব উভয় পাশে, এভাবে ঘর করব। এ হলো 4টা, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4। এবার এদিকেও 4টা করব আমরা, 2টা 4টা। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবে, মনোযোগ দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি এটা কিন্তু আমাদের অঙ্ক নয়, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই সিস্টেমটাকে চালু করলাম। অর্থাৎ আমি লিখে বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি এটাকে ক্রমানুসারে লিখে ফেললাম, কিন্তু এটা কিন্তু আমাদের ম্যাজিক বর্গ নয়। এখন এরকম ভাবে আমি আরেকটা ঘর তৈরি করব। এখানে দেখো, তোমরা একটু খেয়াল করো, এইভাবে আমি আরেকটা ঘর তৈরি করি। এখানেই মূলত আমাদের ম্যাজিক বর্গটা তৈরি হবে। কিভাবে ম্যাজিক বর্গটা তৈরি হয় দেখো, তোমরা যদি একটু অনুসরণ করো আমার মনে হয় তোমরা অনেক ভালো করতে পারবে। একটু খেয়াল করো। এবার আসো যে এখানে আমি মূলত ম্যাজিক বর্গটা তৈরি করব। কিভাবে তৈরি করব দেখো, আমি 4 কোণায় যে 4টা আছে আমি লিখে ফেলবো, 1 4 13 16। এই 4 কোণায় তোমরাও লিখে ফেলবে, এভাবে 4 কোণায় 4টা সংখ্যা লিখে ফেলবে। এবার মাঝখানে যে 4টা সংখ্যা আছে, এখানে মাঝখানে যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা ঠিক মাঝ বরাবর লিখে দিব, যেভাবে আছে সেভাবে বসে দিব, 6 7 10 11। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার বসানোর পরে আমার যে ঘরগুলো খালি আছে, যেমন উপরে আছে কত, এখানে উপরে আছে 2 এবং 3, এই 2 এবং 3 নিচে চলে আসবে। এই 2 এবং এই 2 এবং 3 এই নিচের ঘরে আসবে, আছে উপরের ঘরে নিয়ে আসতে হবে নিচের ঘরে। তবে শর্ত আছে, শর্তটা হলো যে পাশে 2 আছে তার বিপরীত পাশে দিতে হবে। অর্থাৎ আমি যদি বরাবর নামে আসি তাহলে 2 হবে এই ঘরে আর 3 হবে এই ঘরে না। যখন আমরা এখানে করব তাহলে 3 লিখবো এখানে আর 2 লিখবো এখানে। আবার নিচে 2টাও চলে যাবে উপরে, তাহলে উপরে গেলে 14 বরাবর 14 উঠে হিসেবে এখানে 14 হয় না, আমরা এখানে লিখবো 15 আর এখানে লিখবো কি 14, উল্টো হয়ে যাবে। ঠিক আমরা এই দুই পাশেটাকে, অর্থাৎ এই দুই পাশে আছে কত 5, 5 এবং 9 আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এখানে নিয়ে আসবো। 5 এবং 9 আছে এই পাশে, আমরা নিয়ে আসবো এই পাশে, তবে উল্টে যাবে, অর্থাৎ 9 যাবে উপরে 5 আসবে নিচে। ঠিক এই দুই পাশে, এই পাশেটাও ওই পাশে চলে যাবে, অর্থাৎ এই 8 এবং 12 ওই পাশে চলে যাবে। তাহলে এই পাশে 8 এবং 12 এখানে আমরা উল্টে দিব, অর্থাৎ 12 যাবে উপরে 8 যাবে নিচে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার যদি চিন্তা করো যে তোমরা যদি এটাকে এই কোনাকুনি যোগ করো, দেখো তো কত আসে, যোগ করো, অর্থাৎ 1 1 যোগ 6 যোগ 11 যোগ কত 16। এবার যোগফল কত আসে, 16 আর 11 27, 27 আর 6 33, 33 আর 1 34। দেখো আমাদের এখানে যোগফল কিন্তু 34 আসছিল সূত্র মোতাবেক। এখন আমরা যদি এটাকে উপর নিচে যোগ করি, যেমন আমি এই সারিটাকে যোগ করব, তাহলে 15 যোগ 6 যোগ 10 যোগ 3, তাহলে কত আসে 21, 31, 31 3 34। এভাবে আমরা যদি পাশাপাশি যোগ দিই কত হয় দেখো, 12 যোগ 6 যোগ 7 যোগ 9, তাহলে আমাদের এখানে কত আসে দেখো, 12 আর 6 18, 18 সাথে 25, 25 আর 9 34। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এভাবেই 5 ক্রমের, 3 ক্রমের, 2 ক্রমের মানে কি ম্যাজিক বর্গ, 2 ক্রমের না 3 ক্রমের ম্যাজিক বর্গ তোমরা তৈরি করতে পারবে। যা হোক, আশা করি তোমরা ম্যাজিক বর্গ সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আসো আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, যে 3 নম্বর যে আলোচনাটা, চলকের সাহায্যে বীজগণিতীয় রাশি নির্ণয় করো। এটা আমাদের এই 8ম শ্রেণীতে সবচেয়ে বেশি আসে, যে কিভাবে আসলে চলকের সাহায্যে আমাদের বীজগণিতীয় রাশি নির্ণয় করা হয়। আমরা এটা
অনেক শিক্ষার্থী একটু কষ্ট হয় বুঝতে, তারপর তোমরা যদি আমার ক্লাসটাকে অনুসরণ করো আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পারবে এবং উপকৃত হবে। তা আসো এবার যাও, এবার আসো বীজগণিতীয় রাশি নির্ণয়। বীজগণিতীয় রাশি নির্ণয়। রাশি নির্ণয়। এবার আসো, যেমন আমি যদি এখানে দেই 4, 7, 10, 13। প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতীয় রাশি নির্ণয় করতে গেলে আমাকে আগে ব্যবধানটা বের করতে হবে। এখানে ব্যবধান কত করে আসে দেখো, একটু খেয়াল করো যে 4 থেকে 7-এর ডিফারেন্স হলো 3 এবং 7 থেকে 10-এর তার প্রত্যেকের বেলায় কিন্তু 3 ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমরা যখন বীজগণিতীয় রাশি নির্ণয় করব তখন এই ব্যবধান যত ঠিক তত আগে লিখবো এবং এটার সাথে একটা ক দিব। অজ্ঞাত রাশি আমরা জানি, অজ্ঞাত না, অর্থাৎ এখানে আমরা কয়ের মানটা আমরা পরে বলবো কেন আমরা কয়ের মানটা এখানে এই তাহলে 3, যখন যতই ব্যবধান হোক তত ব্যবধান আগে লিখতে হবে 3, তার সাথে একটা ক দিয়ে দিবে। এখন তোমাকে দেখতে হবে যে প্রথম সংখ্যাটা কত, এই প্রথম সংখ্যাটার দিকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রথম সংখ্যাটা হলো 4, কিন্তু আমরা ব্যবধানটা পেয়ে গেলাম 3। তাহলে এখানে আমাকে এই 3কে 4 বানাতে হলে আরো কত যোগ করতে হবে? 1 যোগ 1। আমি আবারও বলি, ব্যবধান ছিল 3, কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা হলো কত? 4। তাহলে 3-এর সাথে আর কত যোগ করলে হবে? 4, 1। এই জন্য 3 ক যোগ 1, এটা কিন্তু বীজগণিতীয় রাশি। আবার এখানে একটু খেয়াল করো, আমি যদি বলি 3, 7, 11, 15, তাহলে এখানে কি হবে? এখানে তোমরা খেয়াল করো, এখানে প্রতিক্ষেত্রে ব্যবধান কত, এটা আমাদেরকে আগে বের করতে হবে। এখানে প্রতিক্ষেত্রে ব্যবধান হলো 4। তাহলে আমি ওই তোমাদেরকে বললাম যে আমাদের ব্যবধান যত ততর সাথে একটা ক লাগিয়ে দিব, অর্থাৎ 4 ক। কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা আছে কত? প্রথম সংখ্যা থেকে অবশ্যই মনোযোগ দিতে হবে। এই মনোযোগ দিলে তোমরা যে বুঝতে পারবে যে আসলে যোগ হবে না বিয়োগ হবে। এখন দেখো, আমাদের ব্যবধানটা পাইলাম 4, কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা হলো 3। কিন্তু তাহলে 4কে 3 বানাতে গেলে আমাদের কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। 4 ক বিয়োগ 1। প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু তোমাদের বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হবে। এখন আমাকে যদি বলে এটা হলো 1, 2, 3, 4, 6, 8 নম্বর রাশিটা কত হবে, তাহলে এখানে অষ্টম পদ কত, কারণ আমাকে কিন্তু এই সূত্রটা বের করতে হবে। যেমন এখানে 4-এর 4, এই কর মান হলো ঠিক যততম পদ বলে তত মান বসবে। 4 গুণ 8 বিয়োগ 1, তাহলে 4 32 বিয়োগ 1 সমান কত? 31। তাহলে আমার অষ্টম, অর্থাৎ এখানে এটা হলো 1 নং, এটা হলো 2 নং, এটা হলো 3 নং, এটা হলো 4 নং, এভাবে 8 নংটা হবে কত? 31। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের বীজগণিতীয় রাশি আশা করি কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো যে আমরা কিভাবে যে সমষ্টি বের করব, প্যাটার্নে, অর্থাৎ পদগুলোর সমষ্টি। যেমন আমি এখানে দেখাই, যেমন এখানে 3, 5, 7, 9, 11। এখন এটা হলো আমাদের একটা তালিকা, সংখ্যার তালিকা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাকে যদি প্রশ্ন করা হয় যে 100তম পদের সমষ্টি কত, এখন এই অঙ্কটাকে কিভাবে আমি সমাধান করব? এই অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমি আবার সমাধানটা একটু খেয়াল করো। সমাধান, এখন আমি এটা সমাধান করব। যেমন 3, 5, 7, 9, 11। এখানে এই 3, 5, 7, 9, 11 প্রতি ক্ষেত্রে ব্যবধান হলো 2। তাহলে এখানে আমাদের
ব্যবধান দিয়ে, অর্থাৎ বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি হবে কি, একটু আগে তোমাদের সাথে আমার আলোচনা হয়ে গেল যে ব্যবধান যতই হোক তত আগে বসিয়ে দিয়ে তার সাথে একটা ক যোগ করে দিব, অর্থাৎ গুণ দিব, ক দিব, অর্থাৎ ব্যবধান যত তার সাথে একটা ক হবে। তাহলে ব্যবধান পাইলাম 2, তার সাথে একটা ক দিয়ে দিলাম 2 ক। এখন আমাকে দেখতে হবে প্রথম সংখ্যাটা আছে কত, 3। এখন 2-কে 3 করতে গেলে আমাকে কি করতে হবে, আরও 1 যোগ করতে হবে, এই যোগ 1। তাহলে আমি বীজগণিতীয় রাশি পেয়ে গেলাম কি, 2 ক যোগ 1। এখন আমাদের বীজগণিতীয় রাশির 100তম পদের সমষ্টি বের করতে হবে। এখানে বলছে যে 100তম পদের সমষ্টি কত। এখন 100তম পদের সমষ্টি হলো যে, তাহলে আগে 100তম পদ বের করতে হবে, অর্থাৎ 100তম পদ, 100তম পদের সূত্রটা আমরা সূত্র দিয়ে বের করে নিব। যেমন 2 ক যোগ 1, এটা হলো আমাদের সূত্র। তাহলে 2-এর 2 গুণ ক এর মান হলো 100, ঠিক যততম পদ বলবে ঠিক ততই। ক এর মান হলো এই যে 100, 2 ক গুণ 100 যোগ 1। তাহলে আমরা যদি 2-এর সাথে 100-কে গুণ দিই, 2 100 200 যোগ 1, তাহলে যোগফল হয় কত, 201। এবার আমাকে বলছে 100তম পদের সমষ্টি, অতএব 100তম পদের সমষ্টি, 100তম পদের সমষ্টি সূত্রটা হলো প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। এখন আমাদের, তোমরা একটু খেয়াল করো, আমাদের এখানে প্রথম পদ কত আছে, 3। আমাদের এখানে প্রথম পদ কত আছে, 3। আমি এখানে বরাবর 3 লিখে দিব। প্রথম পদ 3 যোগ শেষ পদ বলতে আমাকে যততম পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, ঠিক তততম পদ কি হলো, শেষ পদ। তাহলে শেষ পদ আমরা পেয়ে গেলাম কত, 201। তাহলে এখানে লিখবো 201 বাই 2 ইন্টু পদ সংখ্যা মোট 100, পদ সংখ্যা কত, 100। এখন আমাকে করতে হবে, তাহলে 3-এর সাথে যদি 201 যোগ দিই তাহলে হয় কত, 204। আর ওই 100 গুণের বেলায় আমরা স্বাভাবিক জানি যে লবের সাথে গুণ হয়, গুণ 100 বাই 2। এবার আমরা যদি 100-এর সাথে 204-কে গুণ দিই তাহলে হয় 20,400 বাই 2। এখন 20,400-কে আমরা 2 দ্বারা ভাগ দিলে হয় 10,200। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করেছি, আশা করি তোমরা যদি বাড়িতে বসে বসে একটু অনুশীলন করো বা আজকের এই ক্লাসটাকে তোমরা বারবার বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করো, তোমরা অনেক বেশি বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে আমি যে 4টা বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি, এই 4টা বিষয় সম্পর্কে যদি তোমার সম্যক ধারণা থাকে তাহলে অধ্যায়টা তোমাদের অত্যন্ত সহজ হয়ে যাবে। যা হোক, আগামী ক্লাসে তোমাদের সাথে আমি কিভাবে প্যাটার্নের অঙ্ক করতে হয়, আজকে তোমাদের এটা নিয়ে একটা মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আগামী ক্লাসে কিভাবে অঙ্ক করতে হয় সে সম্পর্কে কয়েকটা অঙ্ক করে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে তোমাদের সাথে আর বেশি আলোচনা করলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।